রাজনৈতিক শক্তি প্রদর্শন করতেই বিনা সুদে ঋণের ফাঁদ পাতেন মোস্তাফা আমিন। ফন্দি আটেন অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলার। ডক্টর ইউনূস যেহেতু ক্ষুদ্র ঋণের একটা উদ্যোক্তা, উনি ভালো একটাই করে, ওই সব আমি গেছে যে হয়তো উনি লোন দিতে পারে আর কি সরকারের পক্ষ থেকে। বিদেশে টাকা পাচার করে গেছে, ওই টাকাগুলা দেশে ফেরত আনলে পরে ওই টাকাগুলা মানুষকে ঋণ হিসাবে দিব বিনা সুদে। মানুষকে টাকার প্রলোভন দেখায় উনি ওনার নিজের শক্তি সামর্থ্য বাড়ানোর চেষ্টা করতেছে। দেশ বিনির্মাণে মেধাবী শিক্ষার্থীদের কাজে লাগানোর আহ্বান তারেক রহমানের। বিভাজন না করে ঐক্যবদ্ধভাবে তরুণদের এগিয়ে যাওয়ার পরামর্শ। মেধাবী ডাক্তার বা ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্ট থাকলেই চলবে না, আগামী দিনে প্রফেশনাল খেলোয়াড় তৈরি করতে হবে। প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াত প্রতিনিধি দলের বৈঠক। জাতীয় স্বার্থবিরোধীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার আহ্বান আমিরের। চিন্ময় কৃষ্ণ সহ ইসকনের 17 সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করল বাংলাদেশ ব্যাংক। রংপুরের মতবিনিময় সভায় দুটি সনাতন সংগঠনের সাথে ইসকনের বাকবিতণ্ডা। রোহিঙ্গা সংকট থেকে দৃষ্টি সরেনি আন্তর্জাতিক মহলের, বললেন ডক্টর খলিলুর রহমান। জানুয়ারিতে জাতিসংঘের বিশেষ সম্মেলনে মিত্র দেশগুলোর সমর্থন প্রত্যাশা। আমরা এই ইস্যুটিকে শুধু পুনরুজ্জীবিত করার নয়, বরঞ্চ এর একটা টেকসই সমাধানের দিকে অগ্রসর হওয়ার আশা রাখি। নোয়াখালীর দুর্গম ঘাসিয়ার চরে এক রাতে অর্ধশতাধিক দোকানে ডাকাতি। নিরাপত্তা নিশ্চিতে কার্যকারী পদক্ষেপ চান আতঙ্কিত মানুষ। ইন্দোনেশিয়ার সুমাত্রায় বন্যা ভূমিধসে 27 জনের মৃত্যু। এখনও নিখোঁজ অনেকেই, উদ্ধারে চলছে তল্লাশি। দর্শক, যমুনা নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি আহমেদ রেজা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার জানাচ্ছি বিস্তারিত। ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম ভাঙিয়ে আন্দোলনে নামাতে সারা দেশ থেকে হাজার হাজার মানুষ ঢাকায় এনেছিলেন আবম মোস্তফা আমিন। এর আগে ফরওয়ার্ড পার্টি করতেন তিনি। পরে অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ নামে অসহায় মানুষদের রাজধানীতে এনে একটি রাজনৈতিক শক্তির জানান দিতে চেয়েছিলেন তিনি। এজন্য 9 সদস্যের কমিটিও করেন, যাদের ছিল অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলার ফন্দি। সহকর্মী আখলাকুস সাফা ও BM খোরশেদের অনুসন্ধানে বেরিয়ে এসেছে এসব তথ্য। ছবি তুলেছেন নাহিদ হোসেন। 1 লাখ থেকে 1 কোটি টাকা পর্যন্ত ঋণ পাওয়া যাবে, কোনো সুদ দিতে হবে না। এজন্য যেতে হবে রাজধানীর শাহবাগে। একথা বলে 25 নভেম্বর ঢাকায় আনা হয় হাজার হাজার মানুষ। অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ নামে কোনো এক সংগঠন লিফলেট বিলিয়ে ফর্ম পূরণ করিয়ে নিয়ে আসে তাদের। স্থানীয় পর্যায়ে কে বা কারা সংগঠিত করেছিল তাদের, এর খোঁজ নিতে আমরা মানিকগঞ্জের পথে। সেদিন ঢাকায় গিয়েছিলেন ক্ষুদ্র খামারি কালাম, ফিরে এসেছেন মার খেয়ে। কি বলা হয়েছিল তাকে? ওই জায়গায় হয়তো বসবো, ডক্টর ইউনূস আসবো, আসার পরে বলবো বিস্তারিত সব কিছু কেমনে কি। ডক্টর ইউনূস যেহেতু ক্ষুদ্র ঋণের একটা উদ্যোক্তা, উনি ভালো একটাই করে, ওই সব আমি গেছে যে হয়তো উনি লোন দিতে পারে আর কি সরকারের পক্ষ থেকে। একই গ্রামে এমন আরেক দোকানিকেও নেওয়া হয় একই কথা বলে। ডক্টর ইউনূসের এইগুলা প্রতিষ্ঠান, এগুলো শুনে বিশ্বাস হয়ে গেছে। কে তাদের সংগঠিত করেছিলেন? সবচেয়ে বেশি এসেছে দবিরউদ্দিনের নাম। 2 মাস ধরে ওই গুজব চাউর করেছিলেন তিনি। বিশ্বাসের কারণ, তার একটি স্কুল আছে। এই স্কুলে অর্গানাইজ করা হয়েছিল, তাই না? এখান থেকে 4টা বাসে করে রওনা দিয়েছিল 25 তারিখ সকালে। ভবনটার মালিক তো সে, এই জন্য নামটা স্কুলে চলে আসে। প্রায় 200 নারী পুরুষকে ঢাকায় নিয়ে যান দবির। এর আগে ফর্ম পূরণ করান। দবির এ চক্রে আসেন নাসিমার মাধ্যমে। সে বীমাকর্মী। গ্রামের দরিদ্র নারীদের সাথে সখ্যতা তার। তাছাড়া এনজিও পরিচয়ের কারণে অনেকেই ডক্টর ইউনূসের নামে ছড়ানো গুজব বিশ্বাসও করে ফেলেন।
বিদেশে টাকা পাচার করে গেছে, ওই টাকাগুলা দেশে ফেরত আনলে পরে ওই টাকাগুলা মানুষের ঋণ হিসাবে দিব বিনা সুদে। ডক্টর ইউনূসের নাম বলছে, এর জন্য ওই বিশ্বাসটা হয়ে গেছে যে আসলে হইতে পারে এরকম। হ্যাঁ, তো এনজিও আছে একটা, যাচাই করার কোনো সুযোগ পায় নাই। ওনার সাথে কথা হয়েছে, বলছে 25 তারিখে আমার ঢাকা যেতে হবে। সিংগাইর উপজেলা থেকে ঢাকার উদ্দেশ্যে যায় আরও 4টি বাস। সেখানে তাদের সংগঠিত করে জোহরা বেগম, সাইফুল ইসলাম, দেলোয়ার হোসেন নামে 3 জন। সেখানেও গল্পটা ছড়ান একই রকম। ঢাকার বাইরে বিভিন্ন জেলা থেকে এভাবেই হাজার হাজার মানুষ জড়ো করতে চেয়েছিলেন মোস্তফা আমিন। প্রশ্ন হচ্ছে, কে এই ব্যক্তি? 2022-এর নভেম্বর পর্যন্ত তাকে পাওয়া যায় ফরওয়ার্ড পার্টির ব্যানারে। আহ্বায়ক ছিলেন তিনি। রাজনৈতিক কোনো শক্তি হতে পারেনি সে পার্টি। মাঝের সময়টায় কোনো খোঁজ ছিল না। 5 আগস্টের পর ধানমন্ডিতে অফিস নেন বেনামে। তখন থেকেই শুরু ঋণের নামে আন্দোলনের ফাঁদ। গ্রামের মানুষ তো দেখি বোঝা যায় ওনারা কেমন আসে, তো জিজ্ঞেস করি আন্টি আপনি কেন আসছেন বা ঋণ কি পাইছেন কিনা। তো আমি এমন কাউকে পাইনি যে সে ঋণ পাইছে। 25 নভেম্বরকে সামনে রেখে 9 সদস্যের কমিটি করা হয়েছিল। আহ্বায়ক মোস্তফা আমিন, সদস্য সচিব আবুল বাশার ছাড়া বাকি সবাই সমর্থক। 18 আগস্ট শাহবাগে আরেকটি সমাবেশ করেছিল তারা। 30 আগস্ট সমাবেশ করে চাঁদপুরে। আর 11 নভেম্বর নওগাঁয় বিনা সুদে 1 কোটি টাকা পর্যন্ত ঋণ বিতরণ হবে বলে সদস্য সংগ্রহ করছিল তারা। 25 নভেম্বর আটক করা হয় মোস্তফা আমিন সহ 19 জনকে। কি পাওয়া গেল প্রাথমিক তদন্তে? বিনা সুদে পুঁজি নিব, তো তার মানে কি দাঁড়াচ্ছে যে মানুষকে টাকার প্রলোভন দেখায় উনি ওনার নিজের শক্তি সামর্থ্য বাড়ানোর চেষ্টা করতেছে। মানে উনি কিন্তু ওনার ফরওয়ার্ড পার্টিতে কিন্তু উনি সফল হতে পারে নাই, কারণ ওইখানে হয়তো পাবলিক সমর্থনটা ওইভাবে পাওয়া যায়নি। স্থানীয় পর্যায়ে এতদিন ধরে ঋণের ফাঁদের এ খবর কেন আগে থেকে টের পেল না পুলিশ, জানতে চাই মানিকগঞ্জের পুলিশ সুপারের কাছে। সম্পূর্ণভাবে না আসলেও বিভিন্নভাবে বিভিন্ন সোর্সে তথ্যগুলো আসছে, কিন্তু অর্গানাইজ আকারে হয়তো বা ছিল না। পুলিশ জানায় এ নিয়ে আরো গভীর তদন্ত চলছে। বারবার রাজনৈতিক শক্তি হতে চেয়েও না পেরে এবার এ সুযোগটা নিতে চেয়েছিলেন এই মোস্তফা আমিন সহ অন্যান্যরা। শেষমেশ আশায় গুড়ে বালি। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। স্বৈরাচার মুক্তের পর দেশ এখন গড়ার পালা, এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লালমনিরহাটে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে ভার্চুয়ালি যোগ দেন তিনি। দেশ বিনির্মাণে মেধাবী শিক্ষার্থীদের কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন তারেক রহমান। বিএনপি ক্ষমতায় গেলে মাঠ পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড়দের তুলে আনারও আশ্বাস দেন তিনি। বিভিন্ন জেলার ধারাবাহিকতায় বৃহস্পতিবার লালমনিরহাটে অনুষ্ঠিত হয় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ছাত্র জনতার আন্দোলনে স্বৈরাচার মুক্ত হয়েছে দেশ, সামনে এখন নতুন করে গড়ার পালা। সেজন্য পরিকল্পনা অনুযায়ী কাজ করতে হবে। আমাদের শুধু মেধাবী ডাক্তার বা ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্ট থাকলেই চলবে না। আগামী দিনে আমাদেরকে অবশ্যই মেধাবী অর্থাৎ প্রফেশনাল খেলোয়াড় তৈরি করতে হবে, যা তৈরি করতে হবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তাদের ভেতর থেকে। তারেক রহমান বলেন, বিএনপি সরকার গঠনে সক্ষম হলে দেশের মাটি থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করা হবে। আন্তর্জাতিক অঙ্গনে জনপ্রিয় খেলাগুলোর জন্য তাদের প্রশিক্ষণের ব্যবস্থাও করবে বিএনপি। যেই খেলাগুলো আন্তর্জাতিক পর্যায়েও জনপ্রিয়, এরকম 8-10টি খেলাকে আমরা বাছাই করব এবং বাছাই করার মাধ্যমে এই দেশের মানুষের ভেতর থেকে, দেশের সন্তানদের ভেতর থেকে আমরা বের করে নিয়ে আসার চেষ্টা করব। ফুটবল টুর্নামেন্টে অতিথি হিসেবে ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী। তারা দেশবিরোধী ষড়যন্ত্রের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। বহু ষড়যন্ত্র চলছে, আপনারা দেখেছেন গত কয়েকদিনে অশান্ত পরিবেশ সৃষ্টির চেষ্টা করা হয়েছে। এটা হলো তাদের দ্বিতীয় প্রচেষ্টা। প্রথম চেষ্টা ফেল করেছে, দ্বিতীয় চেষ্টা ফেল করবে। ওদের 100 চেষ্টা ইনশাল্লাহ বাংলাদেশের জনগণ ফেল করাবে। টুর্নামেন্টে রংপুর বিভাগের 10টি দল অংশ নেয়। ওবায়দুর রহমান, যমুনা নিউজ।
জাতীয় ঐক্যের ব্যাপারে বিএনপির সাথে একমত জামায়াতে ইসলামী। ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচনের কথা বলছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। সমসাময়িক ইস্যুতে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেন তিনি। যারা অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায় তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার কথা বলছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। সমসাময়িক ইস্যুতে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেন তিনি। যারা অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায় তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে তার দল। বেশ কিছুদিন ধরে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ঘিরে অস্থিরতা, সেই রেশ কাটতে না কাটতেই চট্টগ্রামে আইনজীবীকে হত্যা নিয়ে তৈরি হয় উত্তেজনা। সমসাময়িক এসব বিষয় নিয়ে আগের দিন বিএনপির পর বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সাথে দেখা করেন জামায়াতের একটি প্রতিনিধি দল। প্রায় ১.৫ ঘন্টার বৈঠক শেষে জামায়াত আমির জানান, শুধু ইসকন নয়, জাতীয় স্বার্থের বিরুদ্ধে যারাই যাবে তাদের চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে। এখানে কোনো দ্বিমত নাই, জাতীয় ঐক্য অবশ্যই থাকতে হবে। উদ্বেগ নিয়েই তো আমরা আলোচনা এখানে বসেছি। সেই উদ্বেগ ওই অর্থে নয় যে হায় হায় দেশ বলে গুল্লায় গেল, বিষয় তা না। বিষয় হচ্ছে আমাদের দেশের শান্তি শৃঙ্খলা কারা ধ্বংস করতে চায় তাদেরকে চিহ্নিত করতে হবে এবং ঐক্যবদ্ধভাবে এটার মোকাবেলা করতে হবে। শান্তি শৃঙ্খলা বজায় রেখে কিভাবে নির্বাচনের দিকে এগোনো যায় তা নিয়ে প্রধান উপদেষ্টার সাথে আলোচনা হয়েছে বলে জানান জামায়াত আমির। মিনিমাম সংস্কার যেগুলো দরকার, যেমন আমাদের ৪১ দফা দাবি আছে সংস্কারের, কিন্তু এই সরকারের জন্য আমরা ৪১ দফা দেইনি। আপনাদের মাধ্যমে আমরা মাত্র ১০ দফা দিয়েছি, জাতির সামনে উপস্থাপন করেছি এবং তাদেরকে আমরা হ্যান্ড ওভার দিয়েছি। আমরা চাই যে এই সংস্কারগুলো দ্রুত করা দরকার। এই সংস্কারগুলো করে যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে দেওয়া উচিত। আগামী রমজান ঘিরে অসাধু ব্যবসায়ীরা কৃত্রিম সংকট তৈরি করতে পারে এমন শঙ্কার কথা জানিয়ে এখনই করণীয় ঠিক করার উপর জোর দেন জামায়াত আমির। আগামীতে রমজান মাস আসছে, এটাকে সামনে রেখে অসাধু ব্যবসায়ীরা যাতে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারেন, এই সমস্ত বিষয়ে আমরা পরামর্শ করেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। বহিষ্কৃত চিন্ময় কৃষ্ণ দাস সহ ইসকন বাংলাদেশের ১৭ সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার রাতে দেশের ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের কাছে এই সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বা BFIEU। চিঠিতে বলা হয়েছে, জব্দকৃত অ্যাকাউন্টধারীদের নামে ব্যক্তি মালিকানাধীন ব্যবসায়িক প্রতিষ্ঠানের কার্যক্রম স্থগিত থাকবে। আগামী ৩০ দিন এসব হিসাবে কোনো ধরনের লেনদেন করা যাবে না। প্রয়োজনে লেনদেন স্থগিত করার সময়সীমা বাড়ানো হবে। সেই ক্ষেত্রে মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালার সংশ্লিষ্ট ধারা প্রযোজ্য হবে, এমনটা বলা হয়েছে BFIEUর চিঠিতে। ব্যাংক অ্যাকাউন্ট স্থগিত করা ব্যক্তিদের নাম, জাতীয় পরিচয়পত্রের তথ্যেও চিঠিতে দেয়া হয়েছে। নির্দেশনায় আরও বলা হয়েছে, যেসব অ্যাকাউন্ট স্থগিত করা হয়েছে তাদের হিসেব খোলার ফর্ম, KYC ও লেনদেন বিবরণীর তথ্য আগামী ২ কার্যদিবসের মধ্যে BFIEUতে পাঠাতে হবে। সংখ্যালঘু নির্যাতন ইস্যুতে মত বিনিময় সভায় আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকনের সাথে পূজা উদযাপন পরিষদ এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতাদের বাকবিতণ্ডা ও হইচই নিয়ে তোলপাড় এখন রংপুর। ইসকন নেতাদের দাবি, রংপুরে ঘটেছে সংখ্যালঘু নির্যাতনের ঘটনা। বাকি দুই সংগঠন বলছে জেলায় ঘটেনি অনভিপ্রেত কিছুই। ইসকন হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধি নয় বলেও জানিয়েছেন তারা। এই দৃশ্য বৃহস্পতিবার রংপুর পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমের। দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বিশেষ মতবিনিময় সভার আয়োজন করেন পুলিশ সুপার। সেখানে যোগ দেন পূজা উদযাপন পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, ইসকন, বিএনপি, জামায়াত, বিভিন্ন মসজিদের ইমাম এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। এ সময় ইসকনের দুই নেতা রংপুরে সংখ্যালঘুদের ওপর নির্যাতন হচ্ছে অভিযোগ করলে প্রতিবাদ জানান পূজা উদযাপন পরিষদ এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা। তারা দাবি করেন রংপুরে সংখ্যালঘু নির্যাতনের কোনো ঘটনা ঘটেনি। ইসকনকে তারা হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধি মনে করেন না। এ নিয়েই শুরু হয় তুমুল হট্টগোল, পাল্টাপাল্টি, বাক বিতণ্ডা। উত্তপ্ত হয়ে ওঠে কনফারেন্স রুম। ইসকন কোনোদিন কোনো পৃথিবীতে কোনো রকম উস্কানিমূলক কথাবার্তা আসলে কোনোখানে বলেন নাই। রংপুরের অঞ্চলে কোনো সাম্প্রদায়িক কোনো সহিংসতা, কোনো হামলা, লুটপাট, ধর্ষণ, নিপীড়ন ঘটে না।
সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতারা বলেন, সংখ্যালঘুরা ভারত প্রীতি বন্ধ না করলে সমস্যার সমাধান হবে না। আর বিএনপি জামাত নেতারা অভিযোগ করেন, পতিত ফেসিবাদীরা ইসকনকে দিয়ে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে, তারা সফল হবে না। আপনাদের মধ্যে কেন যদি একটু ভারত প্রীতি লক্ষ্য করা যায়, আমরা যদি ভারত প্রীতি থেকে বের হয়ে আসতে না পারি তাহলে আমাদের এই দ্বিধাদ্বন্দ্ব থাকতেই পারে। একটা নৈরাজ্য সৃষ্টি করার জন্যই বিভিন্ন সংগঠন এবং মূলত ইসকন সহ যারা বাংলাদেশে বিভিন্ন নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করছে। হিন্দুদের নামও আমাদের বাড়িতে এখনো আসে, আমাদের সেমাই রুটি হিন্দুরা খায়, এখানে সম্প্রীতির কোনো ঘাটতি নেই। সভায় দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষা এবং ২৪-এর গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে গণমাধ্যমগুলোকে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান পুলিশ সুপার। সাধারণ মানুষের মনস্তত্ত্ব যেটা, এটাও মানুষকে মিসলিড করতেছে। বাংলাদেশের অনেক মানুষ হেডলাইন পড়ে আর বাকিটা পড়ে না, শিরোনাম দেখেই তারা মনে করে এটাই পুরো সংবাদ। মতবিনিময় সভা শেষে কনফারেন্স রুম থেকে বের হওয়ার পর পুলিশ সুপার কার্যালয় চত্বরে আবারও দ্বিতীয় দফায় বাগবিতণ্ডায় জড়ান ইসকন ও হিন্দু নেতারা। ঘটনাটি এখন টক অব দ্য রংপুর। সরকার মাঝারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর। রোহিঙ্গা সংকট থেকে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি সরে যায়নি বলে মনে করেন প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান। জানুয়ারিতে জাতিসংঘের রোহিঙ্গা বিষয়ক সম্মেলনে বন্ধু রাষ্ট্রগুলোর রাজনৈতিক সমর্থন মিলবে সে ব্যাপারেও আশাবাদী এই কূটনীতিক। বলেন, সরকারের চূড়ান্ত লক্ষ্য রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে সম্মানজনকভাবে ফেরত পাঠানো, আর এটা কি সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন তিনি। ২০১৭ সালে নতুন মাত্রা পায় রোহিঙ্গা সংকট। এ দফায় প্রাণ বাঁচাতে বাংলাদেশে ঢুকে পড়ে মিয়ানমারের প্রায় ১০ লাখ রোহিঙ্গা। মানবিক কারণে তাদের আশ্রয় দেওয়ার কথা বলেছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার। তারপর তাদের ফেরাতে মিয়ানমারের সাথে শুরু হয় আলাপ আলোচনা, সই হয় দুটি চুক্তি। যদিও কাজের কাজ হয়নি কিছুই। একজন রোহিঙ্গাকেও এখনো ফেরত পাঠাতে পারেনি বাংলাদেশ। এরই মধ্যে ২০১৯ সালে জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে চীনসহ ত্রিপক্ষীয় চুক্তি সই করে বাংলাদেশ। সেই প্রচেষ্টারও কোনো ফল নেই গেল ৫ বছরে। ৫ আগস্টের পট পরিবর্তনের পর সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদে রোহিঙ্গা সংকট সমাধানে বিশ্ব সম্প্রদায়কে উদ্যোগ নেয়ার অনুরোধ জানান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। আমি বাংলাদেশের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন ও গভীরতর সম্পর্ক গঠন করার জন্য আহ্বান জানাচ্ছি। দ্রুততম সময়ে সে আহ্বানে সাড়া দিয়ে জানুয়ারিতে রোহিঙ্গা নিয়ে বিশেষ সম্মেলন করতে যাচ্ছে জাতিসংঘ। আর এখানেই আশার আলো দেখছেন সদ্য নিয়োগপ্রাপ্ত প্রধান উপদেষ্টার এই বিশেষ দূত। একটা কনফারেন্সের সিদ্ধান্ত নিতে নিতে আপনার ডিসেম্বরের কাছাকাছি শেষ দিকে চলে যায়, যখন জেনারেল অ্যাসেম্বলির শেষ পর্যায়ে আসে। আমরা এটা নভেম্বরের তৃতীয় সপ্তাহে করে ফেলতে পেরেছি। তাতে বোঝা যাচ্ছে যে কূটনৈতিকভাবে আমরা সফল যেমন হয়েছি, আন্তর্জাতিক সম্প্রদায় এই সমস্যাটিকে সমাধান করবার জন্যে তাদের যে আগ্রহ সেটাও ব্যক্ত হয়েছে। এখন এই যে পলিটিক্যাল ক্যাপিটাল, এইটাকে ভালোভাবে ব্যবহার করাটাই আমাদের সবচেয়ে বড় কাজ। বিগত সরকার এই ইস্যুতে ঠিক পথে ছিল না দাবি করে নতুন করে অনেক কিছু করতে হবে বলেও জানান পেশাদার এই কূটনীতিক। আমরা এই ইস্যুটিকে শুধু পুনরুজ্জীবিত করার নয়, বরঞ্চ এর একটা টেকসই সমাধানের দিকে অগ্রসর হওয়ার আশা রাখি, যাতে করে রোহিঙ্গারা তাদের দেশে সম্মানের সঙ্গে, মর্যাদার সঙ্গে, তাদের সম্পূর্ণ অধিকার নিয়ে ফিরে যেতে পারেন। এটা হচ্ছে আমাদের সামনে বড় একটা চ্যালেঞ্জ। রোহিঙ্গা সংকটের মতো ইস্যুতে দেশের অভ্যন্তরে রাজনৈতিক ঐক্যমত প্রতিষ্ঠা জরুরি বলেও মনে করেন ডক্টর খলিলুর রহমান। এই যে পলিটিক্যাল ক্যাপিটাল, এইটাকে ভালোভাবে ব্যবহার করাটাই আমাদের সবচেয়ে বড় কাজ। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, যমুনা নিউজে আরও থাকছে সেন্ট মার্টিনের পর্যটন ও জাহাজ চলাচল নিয়ে আদ্যোপান্ত। দীর্ঘ ৯ মাস পর ডিসেম্বরের ১ তারিখ থেকে কক্সবাজার সেন্ট মার্টিন রুটে চলবে জাহাজ। দিনে যেতে পারবেন ২,০০০ পর্যটক। আগামী 2 মাসে থাকছে রাত্রিযাপনের সুযোগ। দেখতে চোখ রাখুন সংবাদের পরের অংশে।
টঙ্গীর তুরাগ তীরে আজ থেকে শুরু হয়েছে মাওলানা জুবায়ের অনুসারীদের 5 দিন ব্যাপী জোর ইজতেমা। ফজরের পর আহ্বানের মধ্য দিয়ে শুরু হয় এই আনুষ্ঠানিকতা। মাওলানা সাদপন্থীদের জোর ইজতেমা শুরু হবে আগামী 19 ডিসেম্বর থেকে। এ বিষয়ে আরও জানাতে টঙ্গী থেকে যুক্ত রয়েছেন সহকর্মী পলাশ প্রধান। তার মাধ্যমে জানাবো সেইখানকার সব খবরের বিস্তারিত। পলাশ, জোর ইজতেমার মুসল্লিদের উপস্থিতি আপনি কেমন দেখছেন সেটি জানতে চাই। একই সাথে এই মুহূর্তে ঠিক সেখানে কি ধরনের আনুষ্ঠানিকতা চলছে সেটিও জানাবেন। আসলে ফজর নামাজের পর থেকে আহ্বানের মধ্যে মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। তবে গত দুদিন যাবত কিন্তু টঙ্গীর তুরাগদি অর্থাৎ টঙ্গী ইজতেমার ময়দানে কিন্তু দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে মুসল্লিরা জড়ো হয়েছে। যার যার খিত্তা অনুযায়ী তারা অবস্থান নিচ্ছে, বিভিন্ন আমল শিখছে। অর্থাৎ দেশের বিভিন্ন অঞ্চল থেকে 3 চিল্লা যারা মুসল্লিরা রয়েছে তারাই মূলত এখানে আসছে। তারা এখান থেকে আসলে 2025 সালের যে বিশ্ব ইজতেমা রয়েছে সেটি সফল করার লক্ষ্যে তারা এখানে যারা শীর্ষ মুরব্বীরা রয়েছে তাদের শর্ত অনুযায়ী তাদের আলোচনার সাপেক্ষে তারা বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে যাবে। অর্থাৎ 41 দিন পর ঠিক এই ময়দানে এসে তারা বিশ্ব ইজতেমা সফল করবে। সেই লক্ষ্যে কিন্তু এই 5 দিন জোর ইজতেমা, এই জোর ইজতেমা এসে যারা শীর্ষ মুরব্বীরা রয়েছে তাদের আলোচনা সাপেক্ষে তারা একটি সদস্য সৃষ্টি হয়। সেখান থেকে দেশ বিদেশ সহ দেশের বিভিন্ন জেলায় তারা গিয়ে বিভিন্ন মহল্লা গিয়ে মুসল্লিদেরকে আসলে বিভিন্নভাবে ইজতেমা সম্পর্কে দিনই দাওয়াত দেওয়া হয়। সেখান থেকে মূলত ইজতেমা এসে ঠিক পরবর্তী যে বছরগুলো রয়েছে সেই পরবর্তী বছর আসলে কিভাবে ইসলামের দাওয়াত দেওয়া হবে, কিভাবে ইসলামের জীবন গঠন করা হবে সেই আদর্শের বিভিন্নভাবে কিন্তু বিভিন্ন হাদিস এখানে আসলে শিখানো হয়। সেই লক্ষ্যে কিন্তু এই জোর ইজতেমাকে সফল করার জন্য তারা গত 3 দিন যাবত কিন্তু এই ইজতেমাতে বিভিন্ন খিত্তা তারা অবস্থান নিচ্ছে। তবে আজকে ফজরের নামাজের পর থেকেই মূলত মূল আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে। সেই খবরের বিস্তারিত আপনার মাধ্যমে জানছিলাম। ধন্যবাদ পলাশ প্রধান আমাদের সাথে যুক্ত হবার জন্য। নোয়াখালীর দুর্গম ঘাসিয়ার চরে আবারও দেখা দিয়েছে ডাকাত আতঙ্ক। এক রাতেই লুট হয়েছে শতাধিক দোকান। স্থানীয়দের মতে ডাকাত জলদস্যুর নির্যাতন ধীরে ধীরে কমে আসতে শুরু করছিল জনবিচ্ছিন্ন এই দ্বীপে, কিন্তু গত কয়েক মাসে ফিরেছে পুরনো সেই আতঙ্ক। চরকে সুরক্ষিত করতে প্রশাসনের কঠোর অবস্থান চেয়েছেন চরবাসী। মেঘনার বুকে জেগে ওঠা জনবিচ্ছিন্ন দ্বীপ নোয়াখালী হাতিয়ার ঘাসিয়ার চর। গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য যেন ছড়িয়ে রয়েছে চর জুড়ে। সরকারিভাবে সুযোগ সুবিধা নিশ্চিত না হলেও সামাজিকতা কিংবা নিজেদের মধ্যে একতাবদ্ধে বেশ শান্তিতেই থাকেন চরের মানুষ। তবে উদ্বেগ বা উৎকণ্ঠাও আছে। এর মাঝে যুক্ত হয়েছে ডাকাত আতঙ্ক। চরে জনবসতির গোড়াপত্তন মাত্র 8 বছর আগে। প্রথম দিকের ডাকাত আর জলদস্যুর নির্যাতন পেছনে ফেলে শান্তি প্রতিষ্ঠা করে চরবাসী। কিন্তু গত কমাসে আবারও পুরনো আতঙ্কের হানা। সবশেষ গেল 24 নভেম্বর ঘাসিয়ার চরে হামলা চালায় ডাকাত দল। লুট করে 3টি বাজারের অর্ধশতাধিক দোকানপাট, গৃহস্থের গরু ধান থেকে শুরু করে গৃহিণীর স্বর্ণালঙ্কার। 1-1.5 কোটি টাকার মাল নিয়ে গেছে এবং মহিষ, গরু, ছাগল এগুলা অনেকগুলা নিয়ে গেছে এবং অনেকগুলো এখানে রান্না করেও খাইছে। টাঙ্গি থেকে বাবলু ডাকাত, তারপরে মামুন ডাকাত, তারপরে আব্দুরব ডাকাত এগুলা সবগুলা ভাঙচুর করে নিয়ে গেছে। ভাগা দেখছি, বড় ভাগা একটা দেখছি আর ছোট অস্ত্র লাগে একখান দেখছি। আমার পরিবারের ফিরছে, আমার ছেলেরে ফিরছে, আমার নাতি দুগা আছে, নাতি দুটারে ফিরছে। রাতভর লুটপাট শেষে 8টি ফিশিং ট্রলারে মালামাল সমেত পালিয়ে যায় ডাকাত দল। চরবাসীর অভিযোগ, জনপদকে সুরক্ষিত করতে তেমন কোনো গরজ নেই প্রশাসনের। এখন ডাকাতের হামলা আমাদের টাকা পয়সা যা কিছু আছে ইত্যাদি মালগুলো সবগুলো 8টা বোট মজা লেগে গেছে। আমরা কোন সময় আবার হামলা করি বসে, আমরা এখন পুরোপুরি আতঙ্ক, আমরা নিরাপত্তা চাই। খুব নিরাপত্তার অভাব, আমাদের এখানে পুলিশ পাড়ি একটা দরকার। নদীপথ ব্যবহার করেই মূলত এসব ডাকাতির ঘটনা ঘটে। ডাকাত নির্মূলে নিজেদের অপারগতার কথা জানায় কোস্টগার্ড। বিষয়টা হচ্ছে কি, এখানে কোস্টগার্ডের লোকের থেকে হচ্ছে আপনার ওরা অতিরিক্ত চালাক। এখানে আপনাদের ওদের বাই সিকোয়েন্স লোক সাজানো আছে, একটা অপারেশনে যাব তার আগে ইনফরমেশন লিক হয়ে যায়। চরবাসী জানায় বেশ কয়েকটি ডাকাতির ঘটনা ঘটলেও যোগাযোগ দুরূহ হওয়ায় থানায় মামলা হয়েছে কেবল একটি। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। একের পর এক গরু চুরির ঘটনায় ফেনীতে ছড়িয়েছে উদ্বেগ উৎকণ্ঠা।
বাধা দিলে মারধরের পাশাপাশি করা হচ্ছে হত্যাও। ক্ষতিগ্রস্তরা পুলিশের দ্বারস্থ না হওয়ায় দিন দিন বেপরোয়া হয়ে উঠছে এই চোর চক্র। পুলিশের দাবি, বন্যার পর কর্মসংস্থানের অভাবে বেড়েছে চুরি ডাকাতি। ফেনী জেলা জুড়েই যেন ডাকাত দলের টার্গেট। গরুর খামার চিহ্নিতের পর সেখানে হানা দেয় তারা। নির্বিঘ্নে গরু চুরিতে কেউ বাধা হয়ে দাঁড়ালে মারধর করা হয়। কখনো হাত পা মুখ বেঁধে ফেলে রাখা হয় রাখালদের। এরপর পশুগুলোকে নিয়ে যায় ডাকাতরা। গরু চুরিতে খুন করতেও পিছপা হয় না এসব ডাকাত সদস্য। তেমনি এক হত্যার ঘটনাও ঘটেছে গেল 21 তারিখে। পিস্তল ধরার জন্য আমরা হইমুই লাগাইছি বাদে ডাকা দিয়ে ছুটে দৌড়ায় নিয়ে কুবায় আহত করছে। স্থানীয়দের অভিযোগ, চুরি হওয়া পশু উদ্ধারে কিংবা জড়িতদের ধরতে আইন শৃঙ্খলা বাহিনীর তেমন তৎপরতা নেই। তাই বেশিরভাগ ক্ষতিগ্রস্তরাই পুলিশের দ্বারস্থ হন না। এতে আরো বেপরোয়া হয়ে উঠেছে চক্রগুলো। প্রশাসন যদি ঠিকমতো ডিউটি যদি ঠিকমতো পালন করতো তাহলে আমরা দেশে পরিণতি হইতো না। বাচ্চা লোক খাবলে 10 লাখ টাকা, আর একটা বাচ্চা লোক খাবলে 80,000 টাকা। খামার ডিফারে যারা যে কোম্পানিগুলো আছে অন্তত একটা স্টেপের জন্য একটা ঘর যেন মেরামত করে একটা যেন ভালো করে যেন দেওয়া হয়, অন্তত সেফটির জন্য আর কি। ফেনীর 6 উপজেলা, কখনো ফেনী সদর, কখনো সোনাগাজী, আবার কখনো দাগনভূঞাতে চুরি হচ্ছে গরু। শুধু কি চুরি, এই গরু রক্ষা করতে গিয়ে জীবন দিতে হচ্ছে রাখালদের। কে দিবে তাদের নিরাপত্তা? এমন প্রশ্ন জনমনে। চলতি বছর ভয়াবহ বন্যার কবলে ক্ষতিগ্রস্ত হন খামারিরা। পানি নেমে গেলে ধীরে ধীরে সময় নিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় তারা। এর মাঝে একের পর এক চুরির ঘটনায় যেমন বেড়েছে উদ্বেগ, তেমনি জানমাল নিয়েও ভুগছেন নিরাপত্তাহীনতায়। দুশ্চিন্তায় বেশিরভাগ খামারেই দিন কাটছে নির্ঘুম। আমরা বরাবর দেখতেছি খামারের উপরে এরকম বারবার হইতেছে। এখন আমাদের এই খামারের নিরাপত্তা বা আমাদের জীবনের নিরাপত্তাটা কে দিবে? বন্যা মারা গেছে গরু 18টা, এরপর গরু চুরি, মানুষের হত্যা, এগুলা কেমনে কি? এগুলো নিয়ে তো আমরা আছি বিপদে। আমরা লাভের আসার জন্য কিছু গরু এখানে লালন পালন করে খামারিরা। এটা যদি আপনার যদি এরকম হয় তাহলে আমরা কিভাবে আপনার এখানে সচ্ছল হব? পুলিশ সুপার বলছেন, বন্যার পর কর্মসংস্থানের অভাবেই জেলা জুড়ে বেড়েছে চুরি ডাকাতি। বন্যার কারণে এখানে মানুষের মধ্যে কিছু অভাব সৃষ্টি হয়েছে। এই কর্মসংস্থান না থাকার কারণে মানুষ এই চুরি চিন্তায় এগুলোতে জড়িয়ে পড়েছে বেশি। পুলিশের তথ্য মতে চলতি বছর 62টি গরু চুরির ঘটনা ঘটেছে। তবে সেই সংখ্যাটা আরো বেশি বলে দাবি ক্ষতিগ্রস্ত খামারিদের। আরিফুর রহমান, যমুনা নিউজ, ফেনী। দিনাজপুরে সেতুর কাজ শেষ না করেই সটকে পড়েছে ঠিকাদার। এতে আত্রাই নদী পারাপারে ভোগান্তিতে বীরগঞ্জ ও খানসামা উপজেলার মানুষ। ক্ষতিগ্রস্ত রয়েছে কৃষি অর্থনীতিতেও। এলজিডি বলছে নির্মাণ সামগ্রীর দাম বৃদ্ধি সহ নানা অজুহাত দেখাচ্ছে ঠিকাদার। চলেছে চুক্তি বাতিলের প্রক্রিয়া। দৃশ্যটা দেখতেই কেবল সুন্দর, বাস্তবতা ঠিক তার উল্টো, যেন আলোর নিচে আধারের গল্প। দিনাজপুরে আত্রাই নদীর জয়ন্তিয়া ঘাট। 2018 সালের 25 সেপ্টেম্বর 450 মিটার দৈর্ঘ্যের সেতু নির্মাণ শুরু করে এলজিইডি। কাজ পায় ঢাকার ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সুরমা এন্টারপ্রাইজ। চুক্তি অনুযায়ী 2021 সালের এপ্রিলে কাজ শেষ হওয়ার কথা। এরপর 2 মেয়াদে সময় বাড়িয়ে অগ্রগতি 56%। বাকি কাজ রেখে 1 বছর আগে চলে যায় ঠিকাদারি প্রতিষ্ঠান। আমরা খুব সন্তুষ্ট ছিলাম যে ব্রিজটা হবে, আমাদের উপকার হবে। 1 বছর কাজ করছে, করার পরে আরেক বছর কাজ একটু করার পরে ধীরে ধীরে সব মালপাতি টাইনা চলে গেছে। কন্ট্রাক্টর বলেন, ইঞ্জিনিয়ার বলেন, সবাই পালিয়ে চলে গেছে 2টা পাহারাদার রেখে। নদীর এক প্রান্তে খানসামা, অপর প্রান্তে বীরগঞ্জ উপজেলা। শুষ্ক মৌসুমে স্থানীয়দের ভরসা কাঠের তৈরি সাঁকো, পারাপারে আবার দিতে হয় টোল। বর্ষায় একটি নৌকাতেই ভরসা। দুর্ভোগ দুর্ঘটনা নিত্যসঙ্গী, ক্ষতিগ্রস্ত হচ্ছে এলাকার অর্থনীতি। যখন পানি ভরপুর থাকে তখন নৌকার জন্য অপেক্ষা করতে হয়। একটা নৌকা লোকজন নিয়ে এদিকে আসে, ওইখানে আবার দাঁড়াই থাকতে হয়, থাকি আবার নৌকা ঘুরে যাই, তখন আসি। 5 কিলো রাস্তা, মোটামুটি আমাদের প্রায় 30 কিলো রাস্তা ঘুরে যাওয়া লাগে, খানসামা দিয়ে অথবা 10 মাইল দিয়ে ঘুরে যাওয়া লাগে। কৃষকের মাল বাজারও ধরতে পারতেছি না, এখানে কৃষকে কেজি প্রতি 2 টাকা কম পাচ্ছে। ঘাটে রাখা নির্মাণ সামগ্রী দেখভালে পাহারাদার বসিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান। তারাও পাচ্ছে না
ঠিকমতো বেতন। যোগাযোগ করেও পাওয়া যায়নি ঠিকাদার বা প্রতিনিধি কাউকে। মাস 5-6 হাতে নাই, ম্যানেজারও নাই, ইঞ্জিনিয়ারও নাই আর কি। এই আর কি এখন হামাক থুইয়া আর কি ফাঁকি দিয়ে পালাই গেল। এলজিইডির নির্বাহী প্রকৌশলী জানালেন, নির্মাণ সামগ্রীর দাম বেড়ে যাওয়া সহ নানা অজুহাত দেখিয়ে কাজে যোগ দেয়নি ঠিকাদার। তাদের সাথে চুক্তি বাতিলের প্রক্রিয়া চলছে। এরই মধ্যে বাতিল করা হয়েছে চিড়ির বন্দরের আরও একটি সেতুর কাজের চুক্তি। জয়ন্তা ঘাটের কাজটাও বেশ কিছুদিন থেকে বন্ধ আছে, তো আমরা এটাও দরপত্র বাতিলের আমরা প্রসিডিওর গ্রহণ করেছি। খুব শীঘ্রই দরপত্র বাতিল করে আমরা পরবর্তী কার্যক্রম গ্রহণ করব। জয়ন্তিয়া ঘাটে সেতু নির্মাণের জন্য বরাদ্দ ধরা হয় 44 কোটি 16 লাখ টাকা। মাহমুদ রাফিন, যমুনা নিউজ, বীরগঞ্জ, দিনাজপুর। জমকালো গ্র্যান্ড ফিনালের মধ্য দিয়ে শেষ হলো বিজনেস কেস ভিত্তিক প্রতিযোগিতা ব্যাটল অফ মাইন্ডস। দেশের 70টির বেশি বিশ্ববিদ্যালয়ের 3700-র বেশি প্রতিযোগী অংশগ্রহণ করেন এই আয়োজনে। মেধাবীদের অংশগ্রহণে এবারের প্রতিযোগিতার 21তম সংস্করণের চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের টিম পার্ডনাস কামিং থ্রু। সক্ষমতার বিকাশ, সীমাবদ্ধতা অতিক্রম ও সাময়িক চ্যালেঞ্জ মোকাবেলায় মেধাবী ও সম্ভাবনাময় তরুণদের অনুপ্রাণিত করতেই আয়োজন করা হয় ব্যাটল অফ মাইন্ডস। এর মাধ্যমে তরুণ প্রজন্মের মধ্যে থেকে বেরিয়ে আসবে ব্যবসায়িক নেতৃত্ব। প্রতিযোগিতার বেশ কয়েকটি ধাপ পেরিয়ে 5টি দল পৌঁছায় ফাইনালে, আর এই ফাইনালিস্ট দলগুলো তাদের বিজনেস মডেল ও প্রোডাক্ট প্রেজেন্টেশন করেন। বৃহস্পতিবার রাজধানীর এক অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয় ব্যাটল অফ মাইন্ডের গ্র্যান্ড ফিনালে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ খান। বলেন, তরুণদের ক্ষমতায়নে রূপান্তরমূলক শক্তির পাশাপাশি অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সমাজে ইতিবাচক পরিবর্তন আনার ক্ষেত্রে তাদের সম্ভাবনার কথা। We hope in the coming days and years we'll see larger scaling up of this event to reach out not just to Bangladesh but to the globe, because as they say, ultimately with this young mind, sky truly is the limit. আয়োজকরা জানান, ব্যাটল অফ মাইন্ডস প্রতিযোগিতা তরুণদের প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এই প্রতিযোগিতা তরুণদের উদ্ভাবনী ধারণা, অগ্রণী প্রযুক্তি ও দূরদর্শী সমাধানের মাধ্যমে পৃথিবীতে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসার সুযোগ প্রদান করেছে। The youth in this country are extremely important. They are the future leaders of this country but also of the world. At Battle of Minds, we are extremely proud to foster this young talent. অংশগ্রহণকারী অপর 4 দলকে হারিয়ে চূড়ান্ত বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের পার্ডনাস কামিং থ্রু। প্রথম রানার্স আপ হয়েছে টিম সিট সিঙ্ক। পুরো প্রক্রিয়াটা ইট ওয়াজ আ লার্নিং কার্ভ। মানে প্রথমে আমরা অনেক কিছু জানতাম না, প্রত্যেক ধাপে ধাপে নতুন কিছু শিখেছি অ্যান্ড ওই শিখার থেকে আমরা আমাদের পিচে ইমপ্লিমেন্ট করেছি। প্রত্যেকটা স্টেজে আমরা এত কিছু শিখতে পেরেছি, এত মানুষের সাথে কানেক্টেড হতে পেরেছি, এত আইডিয়াস নিয়ে জানতে পেরেছি কিভাবে একটা আইডিয়া শুরু থেকে শেষ পর্যন্ত ইমপ্লিমেন্ট করতে হয়। সো আসলে দ্য হোল লার্নিং এক্সপিরিয়েন্স ওয়াজ ইনক্রেডিবল। বাংলাদেশ থেকে বিজয়ী দলটি বৈশ্বিক পর্বে 25টি দেশের বিজয়ী দলের সাথে প্রতিযোগিতা করবে। বৈশ্বিক পর্বের বিজয়ীরা তাদের উপস্থাপিত বিজনেস আইডিয়া বাস্তবায়নের জন্য সিড ফান্ড হিসেবে পাবে 50,000 ব্রিটিশ পাউন্ড। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। পড়ালেখা শেষে চাকরি না পেয়ে শুরু করেছিলেন ফলের চাষ। এখন বছরে 30 লাখেরও বেশি আয় করছেন নেত্রকোনার গোলাম কাদের শাহজাদা। 4 বছর আগে কমলা ও মাল্টা দিয়ে শুরু করলেও এখন তার বাগানে আবাদ হয় শতাধিক জাতের ফল। শাহজাদার সাফল্য দেখে জেলার বেকার যুবক সহ অন্যান্য চাষিরাও ঝুঁকছেন ফল উৎপাদনে। বাগান জুড়ে সারি সারি গাছ, থোকায় থোকায় ঝুলছে কমলা, ম্যান্ডারিন ও ট্যাঞ্জারিন, ড্রাগন, আম, মাল্টা সহ আরও শতাধিক জাতের ফলের গাছও রয়েছে বাগানে। গোটা বাগানের মালিক নেত্রকোনা জাহাঙ্গীরপুর গ্রামের শাহজাদা। পড়াশোনা শেষে চাকরির জন্য ঘুরেছেন বহুদিন, তারপরও কোনো গতি না হলে নিজ উদ্যোগে তৈরি করেন বিশাল এই ফলের বাগান। 4 একর জমির পুরোটাই চাষ করেন হরেক জাতের ফল ফলাদি। আশা করছি যদি এই ফলগুলা সবগুলাই আমার উৎপাদনে চলে আসে, ইনশাল্লাহ বছরে 30 লাখ টাকার মতো, 30 থেকে 35 লাখ টাকা আসা সম্ভব।
বাগানে শাহজাদার সাথে সহযোগী হিসেবে কাজ করেন ৩ জন। ভালো জাতের বীজ হওয়ায় পরিচর্যায় শ্রম লাগে কম। শাহজাদার এমন সাফল্যে আশপাশের বেকার যুবকরাও ঝুঁকছেন ফল চাষে। ধানের চেয়ে বেশি মুনাফা পাওয়ায় স্থানীয় চাষিরাও আবাদ করছেন বিভিন্ন জাতের ফল। ব্যাপক ফলন হয়েছে, যে ফলনের চুড়ে যে গাছের ডাল ভাঙে পড়ে যায়, প্রচুর মাল দেখাচ্ছে, ডাল যোগ করেছে, ডাল ভাঙে ভাঙে এমনি পড়তেছে। আশেপাশের মানুষ সবাই উদ্বুদ্ধ, আমরা করব, আরো অন্য ভাইয়েরা আছে তারাও করতে আগ্রহ। শাহজাদার ফল চাষের উদ্যোগকে প্রশংসনীয় বলছেন কৃষি কর্মকর্তারা। অন্যান্য চাষিদের কৃষি বিভাগের পক্ষ থেকে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে বলেও জানানো হয়। কৃষি বিভাগের পক্ষ থেকে আমরা অনেক সময় বিভিন্ন ধরনের প্রদর্শনী, প্রশিক্ষণ এগুলি দিয়ে থাকি। তো আমি সরজমিনে ওনার এই বাগানটা দেখতে যাব। আমরা মাঠ পর্যায়ে যারা আছে তাদেরকে হয়তো প্রতিনিয়ত একটি পরিদর্শনের ব্যাপারে পরামর্শ রাখবো। কম খরচে ফল চাষে পুষ্টির চাহিদা মেটার পাশাপাশি কর্মসংস্থান হচ্ছে বেকার যুবকদের। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। শীত যত বাড়ছে ততই প্রকৃতিতে দেখা যাচ্ছে নানামাত্রিক প্রভাব। কুয়াশার আড়মোড়া ভেঙে নড়াইলে বেড়েছে পরিযায়ী পাখির আনাগোনা। দেশি আর পরিযায়ী ডানা মেলছে সারা বেলা। প্রশাসন ঘোষিত অভয়ারণ্যে পাখি দেখতে ভিড় করছেন পর্যটকরা। তারপর চলে যায় কোথায় আকাশে, তাদের ডানার ঘ্রাণ চারিদিকে ভাসে। এখানে ঘুম ভাঙে পাখির ডাকে, গভীর ঘন ডানায় ঢাকা পড়ে সবুজের ক্যানভাস। দেশি পাখি ছাড়াও শীতে ভিড় করে পরিযায়ীর দল। মনোরম এই প্রকৃতির সান্নিধ্য পেতে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন পর্যটকরা। খুবই সুন্দর একটা ন্যাচারাল বিউটি যেটা বলে, আর এখানের পাখির সৌন্দর্যের কথা বলে তো শেষ করা যাবে না। এই অভিজ্ঞতাটা আসলে অসাধারণ। এবং অরুণিমা আসলে আমি খুব আমার কাছে একটা ঘোরের নাম হচ্ছে অরুণিমা রিসোর্ট। তো অক্টোবর থেকে মধ্য এপ্রিল পর্যন্ত আমাদের এখানে অতিথি পাখিগুলো থাকে। এখনই অলরেডি লাখো পাখির আগমন ঘটেছে, তবে শীত যত বাড়তে থাকবে তত পাখির আগমন বাড়বে। বছরের প্রায় 7 থেকে 8 মাসই পাখি অবস্থান করেন। দেশি বিদেশি মিলে প্রায় 6 থেকে 8 প্রকারের পাখি এখানে থাকেন। নড়াইলের কালিয়া উপজেলায় 62 একর জায়গা জুড়ে অরুণিমা মিরাকেল গার্ডেন পাখিদের অভয়ারণ্য হিসেবে ঘোষিত এলাকা। মানুষকে যে পাখি কত ভালোবাসে, অরুণিমা রিসোর্ট গল্ফ ক্লাবে না আসলে কেউ বুঝতে পারবে না যে পাখির ভালোবাসা কতটা। বাংলাদেশের মানুষ যেমন আতিথ্যপরায়ণ ফর টুরিস্ট, এটা বিশ্বব্যাপী পরিচিত যে আমরা আতিথ্যপরায়ণ। আমাদের নিজস্ব পাখিরাও আতিথ্যপরায়ণ, এরা বিদেশি পাখিদেরকে জায়গা দেয়। পাখি দেখতে আসা দেশি বিদেশি পর্যটকদের জন্য এখানে রাত্রি যাপন সহ সব ধরনের সুযোগ সুবিধা গড়ে তোলা হয়েছে। সাবরিনা লিজা, যমুনা নিউজ। দীর্ঘ 9 মাস বন্ধ থাকার পর ডিসেম্বরের 1 তারিখ থেকে কক্সবাজার সেন্ট মার্টিন রুটে শুরু হচ্ছে জাহাজ চলাচল। দিনে সর্বোচ্চ যেতে পারবেন 2000 পর্যটক, তাও ট্রাভেল পাস নিয়ে। রাত্রি যাপন করা যাবে শুধু ডিসেম্বর এবং জানুয়ারি, এই 2 মাস। তবে পর্যটক সংখ্যা সীমিত করায় হতাশ স্থানীয়রা। সেন্ট মার্টিনের পরিবেশ প্রতিবেশ রক্ষায় পর্যটক যাতায়াত সীমিতকরণ এবং রাত্রি যাপন নিষিদ্ধ করায় গত কিছুদিন ধরে দ্বীপটি পর্যটক শূন্য। অবশেষে ডিসেম্বরের প্রথম দিন থেকে শুরু হচ্ছে সেন্ট মার্টিনগামী জাহাজ চলাচল। ছাড়বে কক্সবাজার শহরের নুনিয়াছড়া জেটিঘাট থেকে। সিদ্ধান্ত অনুযায়ী ট্রাভেল পাস নিয়ে দিনে 2000 পর্যটক যেতে পারবে। নিষিদ্ধ ঘোষিত পলিথিন এবং প্লাস্টিক সেগুলি ইউজ করা যাবে না বা পরিবহন করা যাবে না। সেক্ষেত্রে যে সংশ্লিষ্ট জাহাজ মালিক পক্ষ ওনারা এই বিষয়গুলি এনশিওর করবেন। আপাতত ডিসেম্বর জানুয়ারি এই 2 মাস সেন্ট মার্টিনে রাত্রি যাপন করতে পারবে পর্যটকরা। এখন পর্যন্ত চলাচলের অনুমতি পেয়েছে 3টি জাহাজ। সব প্রস্তুতি সম্পন্ন। এখন 1 তারিখ টিকিটও অলরেডি টিকিট সেল হওয়া শুরু হয়ে গেছে। 346 জন যাত্রী। আমরা যদি 346 জন নাও হয় 100 প্লাস হলেই আমরা ছেড়ে দেবো ইনশাআল্লাহ।
এর আগে দ্বীপটিতে যাতায়াতে সরকারি নিষেধাজ্ঞার পর থেকে সেখানে বসবাসকারীরা পড়েছেন বিড়ম্বনায়। দেখাতে হচ্ছে আইডি কার্ড, উপার্জনও বন্ধ। এবারও পর্যটকের সংখ্যা সীমিত করাই হতাশ তারা, কারণ দ্বীপের সবার জীবিকা পর্যটন নির্ভর। ব্যবসা বন্ধ করার জন্য যে পায়তারা করছেন সেটা আপনার করতে হবে না। আমরা সেন্ট মার্টিন দ্বীপে একটি গাছও বিক্রি দেব না। কি পরিবেশ রক্ষা করছে? কোথাও 10টা গাছ লাগায় নাই, কোথাও এক মুষ্টি মাটি দেয় নাই। যদি বন্ধ হয়ে যায় দ্বীপের একমাত্র শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যাবে। আমাদের দ্বীপবাসীর জীবন জীবিকাও রক্ষা করতে হবে। মাত্র 2 মাস ব্যবসা হবে, এই 2 মাস 2000 লোক আসলে এই দ্বীপের মানুষগুলো কিভাবে চলবে? সেন্ট মার্টিনে পর্যটক আসা যাওয়ায় সরকারি বিধিনিষেধ স্থায়ীভাবে প্রত্যাহারের দাবিতে প্রায় প্রতিদিনই সভা সমাবেশ, বিক্ষোভ করছেন স্থানীয়রা। শহীদুল সুমন, যমুনা নিউজ। দর্শক, এবার জানাচ্ছি খেলার খবর। ইউরোপা লিগে গ্রুপ পর্বের ম্যাচে বোদো গ্লিমটকে 3-2 গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ওল্ড ট্রাফোর্ডে ঘরের মাঠে এদিন আধিপত্য দেখিয়ে জয় তুলে নেয় রেড ডেভিলরা। এদিকে উয়েফা কনফারেন্স লিগে জয়ের ধারা অব্যাহত রেখেছে চেলসি। জার্মান ক্লাব হেইমকে হারিয়ে লিগের 4 ম্যাচে সবকটিতেই জয় তুলে নিয়েছে দলটি। প্রতিপক্ষের মাঠ ভয়েত অ্যারেনায় এদিন প্রথমার্ধে গোলশূন্য নিয়ে মাঠ ছেড়ে দুদল। বিরতির পর ক্রিস্টোফার এনকুনকুর গোলে 51 মিনিটে লিড নেয় চেলসি। এরপর 86 মিনিটে মিখাইলো মুদ্রিকের গোলে ব্যবধান দ্বিগুণ করে এনজো মারেস্কের শিশুরা। ম্যাচের যোগ করা অতিরিক্ত 6 মিনিটে সিজার কাসাদেই লাল কার্ড দেখলেও 2-0 ব্যবধানের জয় তুলে নেয় তারা। 4 ম্যাচের সবকটিতে জিতে 12 নিয়ে বর্তমানে কনফারেন্স লিগের শীর্ষে অবস্থান করছে চেলসি। আকস্মিক বন্যা ও ভূমিধসে ইন্দোনেশিয়ায় কমপক্ষে 27 জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দেশটির উত্তর সুমাত্রা প্রদেশে হয় এই প্রাণহানি। এখনও নিখোঁজ রয়েছেন অনেকেই। তাদের অনুসন্ধানে তল্লাশি চালিয়ে যাচ্ছে উদ্ধারকর্মীরা। ইন্দোনেশিয়ার দুর্যোগ মন্ত্রণালয় জানিয়েছে, প্রদেশটিতে গত কয়েকদিন থেকেই হচ্ছে ভারী বৃষ্টিপাত। 4টি জেলায় হয় আকস্মিক বন্যা ও ভূমিধস। বিধ্বস্ত হয়েছে সড়ক, ঘরবাড়ি, উপড়ে পড়েছে বহু গাছপালা। দুর্যোগের কবলে পড়েছেন প্রদেশটির রাজধানী মেদানো। ইরানের হয়ে গুপ্তচর বৃত্তির দায়ে দোষী সাব্যস্ত হলেন এক ব্রিটিশ সেনা। বৃহস্পতিবার ব্রিটেনের একটি আদালতে দোষী সাব্যস্ত হন ড্যানিয়েল আবেদ খলিফ নামের ওই ব্যক্তি। অভিযোগ ছিল, ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সাথে সম্পৃক্ত ইরানি কর্মকর্তাদের জন্য সংবেদনশীল তথ্য সংগ্রহ করতেন তিনি। পাশাপাশি যুক্তরাজ্যের বিশেষ বাহিনীর সদস্যদেরও নাম সংগ্রহের অভিযোগও তোলা হয়। অভিযোগপত্রে বলা হয়েছে, 2019 সালের মে মাস থেকে 2022 সালের জানুয়ারি পর্যন্ত তিনি এসব তথ্য সংগ্রহ করেন। অভিযোগ ওঠার পর গেল বছরই চাকরিচ্যুত হন 23 বছর বয়সী এই ব্রিটিশ সেনা। কলেরার সাথে লড়ছে আফ্রিকার দেশ সুদান। পানিবাহিত রোগটি রীতিমতো মহামারী আকার ধারণ করেছে। গেল 4 মাসেই প্রাণহানি হয়েছে 1200 মানুষের। দেশটির সেনাবাহিনী এবং আধা সামরিক বাহিনী আরএসএস এর সংঘাতে স্বাস্থ্যখাত পুরোপুরি কোণঠাসা। নেই পর্যাপ্ত টিকা ও ওষুধ। মরার উপর খরার ঘা এখন ডেঙ্গু। সুদানের হাসপাতালে লম্বা সিরিয়াল কলেরা আক্রান্ত রোগীদের। যন্ত্রণায় কাতরাচ্ছেন ছোট শিশু থেকে বৃদ্ধ। টানা সংঘাতে বিধ্বস্ত সুদানের নতুন লড়াই এখন কলেরা মহামারীর সাথে। সুদানের 18 রাজ্যের 11টিতেই ভয়ানকভাবে ছড়িয়ে পড়েছে কলেরা। দেশটিতে গেল 4 মাসে 1200 প্রাণ কেড়ে নিয়েছে এই মহামারী। গড়ে প্রতিদিন মৃত্যু হয়েছে অন্তত 10 জনের। যুদ্ধের কারণে বাস্তুচ্যুত হয়েছে দেশটির 30% নাগরিক। ঠাঁই নিয়েছেন বিভিন্ন আশ্রয় শিবিরে, যেখানে না আছে স্বাস্থ্যকর পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, না আছে বিশুদ্ধ খাবার পানি। ফলে থামছেই না কলেরার উপদ্রব। দুঃস্বপ্নের মতো জীবন এখানে। মাত্র 3টি টয়লেট, 250 থেকে 300 মানুষ ব্যবহার করছে। অসুস্থ হয়ে যাচ্ছে সবাই। আশ্রয় শিবিরগুলোর অবস্থা শোচনীয়। সবার থাকার জায়গাও হয় না। 3 দিন পায়ে হেঁটে 100 কিলোমিটার পাড়ি দিয়ে এখানে এসেছি। পরিবারের সবাই অসুস্থ হয়ে পড়েছে। দেশটির স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, অনাকাঙ্ক্ষিত ভারী বৃষ্টি আর বন্যার প্রভাবে তৈরি হয়েছে এমন পরিস্থিতি। বিষাক্ত পদার্থের সংস্পর্শে সংক্রমিত হয় পানির প্রধান উৎসগুলো। ছড়িয়ে পড়ে কলেরার জীবাণু। নেই প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা। যুদ্ধের কারণে ধ্বংস হয়েছে বেশিরভাগ হাসপাতাল, মেলে না প্রয়োজনীয় ঔষধ। পরিস্থিতি ভয়াবহ। প্রতিদিন হাজার হাজার রোগী আসছে, জায়গা দিতে পারছি না। গ্রামগুলোতে কলেরা আক্রান্তের সংখ্যা অনেক বেশি। কলেরা মহামারীর প্রকোপের মধ্যেই পুরো দেশে শুরু হয়েছে ডেঙ্গুর উপদ্রব। বন্যার ফলে জমে থাকা পানিতে পাওয়া গেছে এডিস মশার ডিম,
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা ওচার প্রতিবেদন অনুযায়ী অক্টোবর পর্যন্ত সুদানে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ৪,৫০০-এর বেশি। তাসরিয়ান সোবহান, যমুনা নিউজ। ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নিষিদ্ধে বিল পাশ হলো অস্ট্রেলিয়ার পার্লামেন্টে। তুমুল বিতর্ক শেষে স্থানীয় সময় বৃহস্পতিবার উচ্চকক্ষ সিনেটে পাশ হয় এই সংক্রান্ত বিলটি। প্রস্তাবের পক্ষে অবস্থান নেন ৩৪ জন আইন প্রণেতা আর বিপক্ষে ভোট দেন ১৯ জন। আগামী বছরের নভেম্বরে নতুন আইন কার্যকর হওয়ার কথা রয়েছে। এর আগে বৃহস্পতিবার নিম্নকক্ষ অর্থাৎ প্রতিনিধি পরিষদে পাশ হয় বিলটি। আজ আবারও প্রয়োজনীয় সংস্কারের জন্য বিলটি নিম্নকক্ষে তোলা হবে। এটাই সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহারের বন্ধে বিশ্বের সবচেয়ে কঠিন আইন হতে যাচ্ছে। দর্শক, এই ছিল যমুনা নিউজে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।